ওনাদের পক্ষে লয়ার ছিল, এটা ট্রায়াল হয়েছে, ট্রায়ালে বিচার হয়েছে এবং তাদেরকে ফাঁসি দিয়েছে অভিযোগ প্রমাণিত হতে। তারপরে যথারীতি জল্লাদেশে ফাঁসি কার্যকর করেছে। এখানে আমার কি করার আছে? এখানে তো আমার কোনো হাত নেই। আমার পুলিশ বাহিনী স্বাধীন, আমার জুডিশিয়ারি স্বাধীন, আমার তো কোনো কিছু করার নাই। দিনের সুষ্ঠু নির্বাচন সম্ভব না। তবে মেজর আখতারুজ্জামান একটি ভালো কথা বলেছেন যে বৈধ উপায়ে ক্ষমতা পরিবর্তনের একমাত্র মাধ্যম হচ্ছে নির্বাচন। কিন্তু শেখ হাসিনা তো নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে। তা নির্বাচন ব্যবস্থা যদি ধ্বংস করে দিয়ে থাকে তাহলে আপনার ক্ষমতার পরিবর্তনটা হবে কিভাবে? সবাই ঘুম থেকে উঠে দেখবেন যে এটি হয়তো সেই 1947 সালে ভারতের যে ক্ষত, ভারতের যে কষ্ট, যে ইস্ট বেঙ্গলকে পাকিস্তানের ভিতর সে মোহাম্মদ আলী জিন্নাহ এবং ওই সময় যে মুসলিম নেতাদের কৌশলের কারণে ইস্ট বেঙ্গল পাকিস্তানে ঢুকতে পেরেছিল, সেই ক্ষোভ বা সেই ক্ষত কিন্তু ভারত ভুলতে পারে নাই। আমি ওই মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান উনি একটি কথা বললেন যে ওই ব্যারিস্টার আশরাফকে উদ্দেশ্য করে বললেন যে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট কি হবে এটা আমি জানি, কিন্তু এটা বললে আদালত অবমাননা হয়ে যাবে। এটা সত্য। তার উনি একটা কৌতুকও বললো, কৌতুকটা আমার বেশ ভালোই লেগেছে, যে তাকে জুতা দিয়ে মারছে, তারপরেও এটা নাকি তার কোনো লজ্জাবোধ হচ্ছে না। এখন আমাদের মন্ত্রী বা শেখ হাসিনা যে ভোটবিহীন প্রধানমন্ত্রী, এটা তো প্রকাশ্য সমালোচনা হচ্ছে, কিন্তু তারপরেও তাদের কোনো লজ্জা লাগে না। ওই যে আমাদের ওই যে মেজর আখতারুজ্জামান যেটা বললো যে তাকে জুতা দিয়ে মারছে, তারপরেও সে নাকি অপমানিত হয় না বা সে লজ্জা পান নাই। আমাদের যে মোগল সম্রাট শাহজাহানের যখন শাহজাহান যখন অসুস্থ হয়ে গেল, যখন সে ক্ষমতা দিবে, সেই ক্ষেত্রে আওরঙ্গজেব পরবর্তী ক্ষমতা পেয়েছিল, আসলে ক্ষমতা পায় নাই, ক্ষমতা জোর করে নিয়েছিল। বাট সম্রাট আওরঙ্গজেব যখন সম্রাট শাহজাহান যখন আওরঙ্গজেবকে ক্ষমতা দিবে না, তার ওই বড় ভাইকে ক্ষমতা দিবে, সেই ক্ষেত্রে আওরঙ্গজেব ছিল খুব ক্ষমতা লোভী। সে তখন তার 3 ভাইকে আটক করে ফেললো এবং তার বাবাকেও বন্দি করে ফেললো এবং ছেলে রেখেছিল, এবং তার বাবা বন্দি অবস্থায় মারা গিয়েছিল সম্রাট শাহজাহান। আর আওরঙ্গজেবের 3 ভাইকে জীবিত রাখলে তার যেহেতু ক্ষমতা কন্টিনিউ করার সমস্যা হবে, এই কারণে 3 ভাইকে কিন্তু আমাদের শেখ হাসিনা যেভাবে বিরোধীদেরকে মামলা দেয়, একইভাবে 3 ভাইকেও কিন্তু মামলা দিয়েছিল। কাউকে হত্যা মামলা, কাউকে ঘরে আগুন দেওয়া, কাউকে ওই যে নাবালিকা মেয়েকে ধর্ষণ করা, এইভাবে মামলা দিয়েছিল। এবং 3 ভাইয়ের কিন্তু ট্রায়াল হয়েছিল। ট্রায়ালে 3 ভাইয়ের ফাঁসি হয়েছিল এবং ফাঁসি কার্যকর হয়েছিল। এবং ওই সময় কিন্তু দরবার প্যারেড হতো। দরবার প্যারেড এখনো হয়, ওই সেনাবাহিনী বিডিআরে দরবার প্যারেড হয়। ওই সময় রাজা বাচ্চারা দরবার প্যারেড করতেন, যেটা আমাদের আধুনিক যুগে শেখ হাসিনা সেটাকে সংবাদ সম্মেলন করেন। দরবার প্যারেডে উনি আসতেন, আসার পরে উনার প্রজা যারা তাদের বক্তব্য শুনতেন যে কি সমস্যা। তো আমাদের শেখ হাসিনা যেভাবে সংবাদ সম্মেলন করেন, আগের থেকে প্রশ্ন রেডি করা থাকে, উনি কি জবাব দিবেন এটাও রেডি করা থাকে। তো উনি তখন বলছে, ওই সম্রাট আওরঙ্গজেব বলছে যে আমি শুনেছি আমার যে সমস্ত গোয়েন্দা সংস্থা আছে, গোয়েন্দা বাহিনী আছে, তারা আমাকে বলেছে যে সবাই সমালোচনা করছে আমি নাকি আমার 3 ভাইকে হত্যা করেছি। তা আপনারা বলেন আমি কি আমার 3 ভাইকে হত্যা করেছি? আমার এক ভাই একটা নাবালিকা মেয়েকে ধর্ষণ করেছে। আমার এক ভাই হাজার হাজার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। আমার আরেক ভাই অমুককে হাজার হাজার মানুষকে হত্যা করেছে। এটা তো আমার যে শাসন ব্যবস্থা, পুলিশ তো ইন্ডিপেন্ডেন্ট। আমার পুলিশ বাহিনী, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, পুলিশ বাহিনী তাকে আটক করেছে এবং পুলিশ বাহিনী ইনভেস্টিগেশন করেছে এবং ইনভেস্টিগেশন অপরাধ প্রমাণিত হতে চার্জশিট দিয়েছে। এবং আমার বিচার ব্যবস্থা স্বাধীন, আমি তো হস্তক্ষেপ করি না। এখানে কাজী ট্রায়াল করেছে এবং উনাদেরও গভর্নমেন্ট উনাদের পক্ষে লয়ার ছিল, এটা ট্রায়াল হয়েছে, ট্রায়ালে বিচার হয়েছে এবং তাদেরকে ফাঁসি দিয়েছে অভিযোগ প্রমাণিত হতে। তারপরে যথারীতি জল্লাদেশে ফাঁসি কার্যকর করেছে। এখানে আমার কি করার আছে? এখানে তো আমার কোনো হাত নেই। আমার পুলিশ বাহিনী স্বাধীন, আমার জুডিশিয়ারি স্বাধীন, আমার তো কোনো কিছু করার নাই। তো তখন 2 জন লোক বসে আছে সামনে, একজন একটু বেশি দুষ্টু বা একটু চালাক প্রকৃতির, আর একজন একটু বোকা প্রকৃতির। তা আমাদের ধরেন আখতারুজ্জামান ভাই যেহেতু রাজনীতি করে, উনি একটু চালাক প্রকৃতির। আর আশরাফ যেহেতু মাত্র রাজনীতিতে আসছে এবং ব্যারিস্টার, আমি ধরে নিলাম ওনা তো মাত্র আসেনি, ওনা 33 বছর মনে হয় রাজনীতির বয়স। 23 বছর হলেও তো আখতারুজ্জামানের তুলনায় তো কম। সম্রাট আওরঙ্গজেবের সামনে 2 জন দর্শক বসে আছে, 2 জনের ভিতরে একজন একটু চালাক প্রকৃতির
আরেকজন একটু বোকা প্রকৃতির। এখন যে বোকা প্রকৃতির সে তখন বলছে যে দেখছো দেখছো রাজা কত ভালো। ওই আমাদের শেখ হাসিনা যেভাবে মাঝে মাঝে বক্তব্য দেয়, বলে রাজা কত ভালো, রাজা কিন্তু আক্ষরিক অর্থে তার 3 ভাইয়ের কিন্তু ফাঁসি কিন্তু চায় না। এখন যে একটু দুষ্টু প্রকৃতির সে তখন হেসে দিয়ে বলছে, হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলেছো, কিন্তু রাজার এই চা পাওয়াটা কাজীর কাছে বা বিচারকের কাছে মনে হয় ঠিক মতো কমিউনিকেট হয় না। যদি রাজা যদি মানে ওই যে বিচারকটা যদি বুঝতে পারতো যে রাজা 3 ভাইয়ের ফাঁসি চায় না, তাহলে বিচারের রায়টা তো ওইভাবেই হতো। এখন আমাদের বক্তব্য হলো যে আমাদের যে বিচার ব্যবস্থা, আমাদের যে রাজা যিনি ইশারা করেন, বা ইশারাও করা লাগবে না, উনি শুধু হা করবেন বা অথবা মুখটা একটু উচ্চারণ করবেন অথবা মুখে 2 ঠোঁট একটু উপরে নিবেন, তাতেই কিন্তু আমাদের বিচারক বা বিচার ব্যবস্থা ওনারা কিন্তু বুঝতে পারেন যে রাজা কি চাচ্ছে। আর আমাদের আখতারুজ্জামান ভাই যেটা বললেন, ওই যে মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান, উনি যেটা বললেন যে বিএনপি কে বা অপোজিশনকে নির্বাচনে আসতে হবে, নির্বাচনে না আসলে নির্বাচন যে সঠিক হয় নাই তাহলে আপনি প্রমাণ করবেন কিভাবে। মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান স্যার, আপনাকে আমি একটু বলতে চাচ্ছি যে আর কতবার বিএনপি কে প্রমাণ করতে হবে যে আওয়ামী লীগের অধীনে সুষ্ঠুভাবে নির্বাচন সম্ভব না? তাহলে কি আপনি সে রবীন্দ্রনাথের সে কাদম্বিনীর কথা কি আপনাকে স্মরণ করিয়ে দিব সবাইকে, যে কাদম্বিনী মরিয়াও প্রমাণ করিল সে মরে না? তার মানে আমার কি বারবার ইলেকশনে আসতে হবে, আর ইলেকশনে এসে আমাকে বারবার প্রমাণ করতে হবে যে আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না? তবে মেজর আখতারুজ্জামান একটি ভালো কথা বলেছেন যে বৈধ উপায়ে ক্ষমতা পরিবর্তনের একমাত্র মাধ্যম হচ্ছে নির্বাচন। কিন্তু শেখ হাসিনা তো নির্বাচন ব্যবস্থাটাই তো ধ্বংস করে দিয়েছে। তা নির্বাচন ব্যবস্থা যদি ধ্বংস করে দিয়ে থাকে তাহলে আপনার ক্ষমতার পরিবর্তনটা হবে কিভাবে? আর তাহলে আদার দেন ইলেকশন, আদার দেন নির্বাচন, ক্ষমতার পরিবর্তনের পদ্ধতি হচ্ছে তিনটা। একটা হচ্ছে সেনা হস্তক্ষেপ, আরেকটা হচ্ছে জুডিশিয়াল হস্তক্ষেপ বা জুডিশিয়াল কু, আর 3 নম্বর হলো গণ অভ্যুত্থান। কিন্তু আমরা কিন্তু গত 15 বছরে দেখেছি শেখ হাসিনা কৌশলে ভারতের সহায়তায় এই তিনটি প্রতিষ্ঠানকেও কিন্তু একেবারে পঙ্গু বানিয়ে ফেলেছে। আমরা জনগণ সেনাবাহিনীর কাছ থেকে যেরকম আচরণ আশা করি যে তাদের জনগণের পাশে এসে দাঁড়াবে, আমরা কিন্তু 2008 সালের পর থেকে 4 জন সেনাপ্রধানের আমরা কিন্তু সেরকম কোনো ভূমিকা দেখি নাই। জেনারেল মঈন, ইকবাল করিম ভুইয়া এবং জেনারেল আজিজ এবং বর্তমান সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ। একইভাবে আমাদের যে বিচার ব্যবস্থা, আমি ক্যাটাগরিক্যালি বলছি 3 জন প্রধান বিচারপতি, এস.কে. সিনহা, উনি একটু দুষ্ট প্রকৃতির ছিলেন, কিন্তু তারপরেও কিন্তু উনি শেষের দিকে চেষ্টা করেছিলেন জনগণের পক্ষ নেওয়ার জন্য। ওনাকে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বিমানে উঠিয়ে দেওয়া হয়েছে। এবিএম খায়রুল হক দেখেন মিথ্যা একটা জাজমেন্ট দিয়েছে এবং 16 মাস পরে জাজমেন্ট পরিবর্তন করেছে, যেটা আমাদের দেওয়ানি কার্যবিধির 152 ধারা অনুসারে উনি পরিবর্তন আনতে পারেন না। এটা হচ্ছে আমাদের এবিএম খায়রুল হক প্রধান বিচারপতি। আমাদের যিনি প্রধান বিচারপতি হয়েছিলেন প্রধান বিচারপতি মাহমুদ হোসেন, উনি কিন্তু 2টা ইলেকশন কমিশনকে নিয়োগ দিয়েছেন, নাটক মঞ্চস্থ করেছেন। 2014 সালে নির্বাচন কমিশনকে নিয়োগ দিয়েছিলেন মাহমুদ হোসেন, তাকে কন্ডিশন দেওয়া হয়েছিল অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি হবেন আপনি, ওনাকে পরবর্তী অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি করা হয়। 2018 সালে তাকে বলা হয়েছিল আরেকবার নাটক মঞ্চস্থ করবেন, আপনাকে প্রধান বিচারপতি বানানো হবে। উনি 2018 সালে কমিশনকে নিয়োগ দিয়েছেন এবং উনি পরবর্তীতে প্রধান বিচারপতি হয়েছেন। এখনকার যিনি প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, উনি অ্যাপিলেট ডিভিশনের জাজ থাকার সময় এই 2024 সালের যে কমিশন, আওয়াল কমিশনকে নিয়োগ দিয়েছেন। ওনার সাথে হয়তোবা টার্মস এন্ড কন্ডিশন এমন থাকতে পারে যে আপনাকে প্রধান বিচারপতি বানানো হবে। আওয়াল সাহেবের নাম কিন্তু কোনো রাজনৈতিক দল থেকে প্রস্তাব করা হয় নাই। এই সরকারি যে আইন তৈরি করেছে নির্বাচন কমিশনার নিয়োগ বিধিমালা 2022, সেখান থেকে বলা হচ্ছে কোনো কমিশনার নিয়োগ পেতে গেলে রাজনৈতিক দল থেকে প্রস্তাব আসতে হবে, ওনার নাম কিন্তু প্রস্তাব করা হয় না। তাহলে এখনকার যিনি প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, উনি তখন অ্যাপিলেট ডিভিশনের জাজ থাকার সময় এই কমিটির প্রধান ছিলেন। তাহলে আমি ওনার কাছে বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই, তাহলে আপনি আওয়াল সাহেবকে চিফ ইলেকশন কমিশনার হিসেবে নিয়োগ দিলেন কোন আইনে, কোন ক্ষমতা বলে, কোন কর্তৃত্ব বলে? তাই এই যে দেখেন আমি 4 জন সেনাপ্রধানের কথা বললাম, আমি 4 জন প্রধান বিচারপতির কথা বললাম, তার মানে আমি যেটা বললাম যে নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তন হচ্ছে সেনাবাহিনী সম্ভব না, আদালত সম্ভব না। এখন আসেন গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থানটা এইটা আমি রাজনৈতিক দলের ব্যর্থতা আমি দেখছি এই একটা পয়েন্টে। আমি যে মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামানের সাথে একমত
যে আপনি যেহেতু বৈধ প্রক্রিয়া ইলেকশনের মাধ্যমে যেহেতু ক্ষমতার পরিবর্তন হচ্ছে না, সেনাবাহিনী জুডিশিয়ারি যে কাজ করার কথা সেই কাজগুলো তারা করছে না। দেখেন আশরাফ সাহেব, ওই যে ব্যারিস্টার আশরাফ সাহেব, তার তার ওই যে তার এই মামলা নিয়ে সে কিন্তু একটা মামলা করেছে সংবিধানের আর্টিকেল 7A1B তে। এটা কিন্তু স্পষ্ট, কিন্তু আমাদের যে 26 জন কুশীলবের নাম এসেছে, এটা কিন্তু এই সংবিধানের আর্টিকেল 7A1B এর লঙ্ঘন। কিন্তু তারপরেও কিন্তু তার হাইকোর্ট থেকে তার রিটটা খারিজ করে দেওয়া হয়েছে। এটি একটা দুঃখজনক এবং এটি বেদনাদায়ক। অ্যাটলিস্ট হাইকোর্ট বক্তব্য শুনে এটা একটা রিমেডি, আমি একজন আইনজ্ঞ হিসেবে বলি, এটি একটা রিমেডি পাওয়া উচিত ছিল। কারণ এটি একটা সুস্পষ্ট সংবিধানের লঙ্ঘন। এটি এটি খারিজ করার আগে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে অ্যামিকাস কিউরির মতামত নেওয়া উচিত ছিল। কিন্তু আমার ধারণা, আমি যেহেতু অন গ্রাউন্ড ওখানে নাই, ব্যারিস্টার আশরাফ হয়তো বলতে পারবে, কিন্তু আমার ধারণা যে এই ধরনের কোনো প্রসেস মানা হয় না। তো এটাই যদি হয়, আর গণ অভ্যুত্থানের কথা যেটা বললাম, যে এটা বিরোধী রাজনৈতিক দলের দুর্বলতার কারণে আমাদের ওই যে আখতারুজ্জামান সাহেব যেটা বললেন, আমি যেটা দেখি যে অপোজিশন রাজনৈতিক নেতৃত্বে সমস্যা কিছু আছে। সমস্যা যেটা হচ্ছে, আমার কাছে যেটা মনে হয় একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে, প্রচন্ড সমন্বয়হীনতা আমার কাছে অনুভূত হয়। আরেকটা হচ্ছে যে আমাদের যে তারেক রহমান বা বিএনপির যে নেতা তারেক রহমান, একটা ডিস্টেন্স লিডারশিপের জন্য অনেক সময় তার আদেশ বা নির্দেশ বা তার উপদেশ এটা ঠিক মতো সমন্বয় হয় কিনা, বা এটা ফিল্ড লেভেলে বাস্তবায়ন হয় কিনা, এটা আমাদের কাছে মনে হয় যে এটা হয়তো বা ঠিক মতো বাস্তবায়ন হয় কিনা, সেটি আমরা বিবেচনার দাবি রাখি। আর আরেকটা যেটা হচ্ছে যে শেখ হাসিনা যে মাপের স্বৈর শাসক এবং কূট কৌশলী, ওনাকে হ্যান্ডেল করার মতো বিএনপিরও ওই রকম নেতৃত্ব, এবং তাদেরকেও কিন্তু ওই ধরনের কৌশল ব্যবহার করতে হবে। আদারওয়াইজ এই যে যত সময় আপনি শেখ হাসিনাকে অপোজিশন নেতৃত্ব দিচ্ছে, তত কিন্তু বিরোধী রাজনৈতিক নেতৃত্ব, জনগণ কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। এতে কি শুধু বিএনপি বা অপোজিশন রাজনৈতিক নেতৃত্ব দুর্বল হচ্ছে শেখ হাসিনা, এটি কিন্তু হাসিনা আক্তার, এটা কিন্তু শেখ হাসিনাও কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। এতে দুর্বল হওয়ার কারণে কি হচ্ছে, ভারত কিন্তু ইনফিল্ট্রেট করে যাচ্ছে, এবং ভারত কিন্তু অলমোস্ট 95% বা 98% আমার কিন্তু অলিখিত ভাবে কিন্তু ভারত দখল করে ফেলেছে। এটি জাস্ট একটা সময়ের ব্যাপার। যে কোনো একটা ফাইন মর্নিং এ আপনারা সবাই ঘুম থেকে উঠে দেখবেন যে এটি হয়তো সেই 1947 সালে ভারতের যে ক্ষত, ভারতের যে কষ্ট, যে ইস্ট বেঙ্গলকে পাকিস্তানের ভিতর সে মোহাম্মদ আলী জিন্না এবং ওই সময় যে মুসলিম নেতাদের কৌশলের কারণে ইস্ট বেঙ্গল পাকিস্তানে ঢুকতে পেরেছিল, সেই ক্ষোভ বা সেই ক্ষত কিন্তু ভারত ভুলতে পারে নাই। তাই এটা যদি আমাদের যে বিরোধী রাজনৈতিক নেতৃত্বে একটা পয়েন্টে মেজর আখতারুজ্জামানের সাথে আমি একমত, সেটি হলো যে বিরোধী রাজনৈতিক নেতৃত্ব যদি এইভাবে শেখ হাসিনাকে আরো সময় দিতে থাকে, তাহলে বিরোধী রাজনৈতিক নেতৃত্ব দুর্বল হচ্ছে, বিরোধী দল দুর্বল হচ্ছে, জনগণ দুর্বল হচ্ছে, এবং শেখ হাসিনাকে বাঘের পিঠে তিনি উঠে বসেছেন। বাঘের পিঠ থেকে তাকে আপনি নামার সহযোগিতা করছেন না। এই কারণে বিরোধী নেতৃত্বেরও কিন্তু তাকে যেভাবে হোক কলা কৌশলে বা যেভাবে হোক তাকে আপনার যে বাঘের পিঠ থেকে নামতে সহায়তা করা উচিত হাসিনা আক্তার। আমি যখন চাকরিতে ঢুকি তখন আমি শেষ করে দিচ্ছি, আমরা যখন চাকরিতে ঢোকার সময় আমরা কিন্তু আলোচনা করতাম কোন ব্যাচে কতজন সৎ অফিসার, কোন ব্যাচে কতজন ইফিশিয়েন্ট অফিসার। এখন কিন্তু বাংলাদেশ পুলিশ বলেন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলেন, জুডিশিয়ারি বলেন, সেনাবাহিনীতে বলেন, মানে কোন অফিসার সৎ এটা কিন্তু কোনো আলোচনা হয় না। মানে কোন অফিসার সৎ এবং কোন অফিসার ইফিশিয়েন্ট এবং কোন অফিসার নামাজ পড়ে, এটি কিন্তু তার জন্য ডিসক্রেডিট, এবং তার পদোন্নতি পাওয়ার জন্য কিন্তু ডিসক্রেডিট। আর সর্বশেষ কথা বলে আমি শেষ করছি, সেটা হচ্ছে আপনি যে প্রশ্নটা করেছিলেন যে উপজেলা নির্বাচনে বিএনপি বা জামাত যে বয়কটের ঘোষণা দিয়েছে, এই সিদ্ধান্তটা সঠিক হয়েছে কিনা। আমি মনে করি যে এটা আপাতত মন্দের ভালো, এটি সঠিক হয়েছে। কারণ উপজেলা নির্বাচনে এটিতে কোনো ক্ষমতার পরিবর্তন হবে না, বরং যদি বিএনপি বা জামাত যদি নির্বাচনে যায়, তাহলে তো আওয়ামী লীগ তো 2-4-5টার বেশি আসন পাবে না। ওই ক্ষেত্রে কিন্তু আরো বেশি মামলা মোকদ্দমা দিবে, এবং শেখ হাসিনা জনগণের কাছে, বিশ্বের কাছে প্রমাণ করার জন্য দেখা যাবে যে 500 উপজেলার ভিতর 450টা আওয়ামী লীগের দখলে রাখার চেষ্টা করবে। এই কারণে সে আগের সেই ফর্মুলা, মামলা মোকদ্দমা, খুন, গুম, অপহরণ, এই কাজগুলো করবে,
এই কারণে আমি সেটা মনে করি যে উপজেলা চেয়ারম্যান যেহেতু ক্ষমতার পরিবর্তন হবে না, বরং